যে মামদানি গাজার পক্ষ নেয় হুমকিতে ছিলেন, তিনি এখন আমেরিকার হুমকি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। মামদানি এক কঠিন খেলা খেলে চলেছে আমেরিকায়। এটা এত সহজেই বোঝা মুশকিল। ট্রাম্প বুঝেছিলেন বলেই তিনি বলেছিলেন, মামদানি মেয়র পদে নির্বাচিত হলেও তাকে তিনি ঘাড় ধাক্কা দিয়ে আমেরিকা থেকে বের করে দেবেন। যাই হোক, মামদানির যে বিজয় বিশ্ববাসী দেখেছে, তা দেখে ট্রাম্প আর সেই সাহস করেননি। আবার সরাসরি যেভাবে মামদানি ঘোষণা দিয়েছিলেন যে নেতানিয়াহু আমেরিকায় প্রবেশ করলেই গ্রেপ্তার করা হবে, এইরকম কথা শুনে নেতানিয়াহুর গলায় গলায় পীড়িতের বন্ধু ট্রাম্পও ভয় পেয়ে গিয়েছিলেন। কে জানে কখন না আবার মামদানি ট্রাম্পকেই গ্রেপ্তার করে ফেলে। অনেকেই ভূ রাজনীতির কথা বলে, নানা অক্ষের তুলনা ও প্রয়োজন এবং স্বার্থ সামনে আনে। তারা ভুলে যায় বিপ্লব যখন সংঘটিত হয়, তখন আর কোনো ডিপ স্টেট ও ভূ রাজনীতির স্বার্থ কাজ করে না। তখন বিপ্লবীরা যা চায় তাই হয়। কোনো ভয় বা পিছুটান কাজ করে না। এটাই ঘটবে আমেরিকায়, শুধু সময়ের অপেক্ষা মাত্র। নিউ ইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি বলেছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে দেয়া তাদের কিছু প্রকাশ্য বক্তব্যের কারণে তিনি ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম রোলিং স্টোনকে দেয়া এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন, তবে আপনি যখন সবার পক্ষে কোনো কিছু রুখে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি তো থাকবেই। নিউ ইয়র্কের মেয়র আরো বলেন, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি একই ধরনের হুমকি পেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি ইসরায়েলকে দেয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে তার অবস্থানের কথা উল্লেখ করেন। জোহরান মামদানি বলেন, মেয়র হওয়ার আগেই এই হুমকি আসা শুরু হয়েছে। তিনি দায়িত্ব নেয়ার পরও তা অব্যাহত রয়েছে। তিনি জানান, ইসরায়েল ও গাজা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের কারণে তার স্ত্রীকেও সমালোচনা ও হুমকির মুখে পড়তে হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া আলাদা এক সাক্ষাৎকারে নিউ ইয়র্কের মেয়র বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার বিচার দ্য হেগে হওয়া উচিত। তবে মামদানি পরে বিষয়টি পরিষ্কার করে বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউ ইয়র্ক নগরের নেই। এ ধরনের যে কোনো পদক্ষেপের দায়ভার মার্কিন কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি মঙ্গলবার গভীর রাতে স্বীকার করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার কোনো ক্ষমতা শহরটির নেই। গত বছর মেয়র নির্বাচনের প্রচারণার সময় মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক শহরে আসেন, তাহলে তার প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে। ওই পরোয়ানায় গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতেও মামদানি তার অবস্থান থেকে সরে আসেননি। তিনি বলেছিলেন, চলতি বছরের শরতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে শহর প্রশাসন প্রযোজ্য সব স্থানীয় আইন অনুসরণ করবে। তবে মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে মামদানি বলেন, শহর প্রশাসন সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার উদ্যোগ নিতে পারবে না। মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু এখানে এলে নিউ ইয়র্ক শহর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারে কিনা তা নির্ধারণের জন্য আমার প্রশাসন প্রযোজ্য আইনের অধীনে থাকা সব ধরনের আইনি পথ পর্যালোচনা করেছে। তিনি আরো বলেন, এটা পরিষ্কার যে এই পরোয়ানা কার্যকর করার জন্য আমাদের স্বাধীন কোনো আইনি ক্ষমতা নেই। মামদানি এ সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের প্রতি নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানান। তিনি নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী বলে অভিহিত করেন।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই ভিডিওর নিন্দা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, জোহরান মামদানি যথেষ্ট হয়েছে, রক্ত নিয়ে মিথ্যা অপবাদ দেয়া বন্ধ করুন। তিনি আরো লিখেছেন, আপনাকে নিউ ইয়র্কবাসীর সেবা করার জন্য নির্বাচিত করা হয়েছে, সেই গাজা গোষ্ঠীর প্রচারণার জন্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে থাকা অবস্থায় নেতানিয়াহুকে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই গ্রেপ্তার করা হবে না। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ নেতানিয়াহু কার্যালয় এবং হোয়াইট হাউসের কাছে এই বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠাকারী বৈশ্বিক চুক্তির সদস্য নয় যুক্তরাষ্ট্র। দেশটি সাধারণত এই আদালতের কর্তৃত্ব স্বীকার করে না। 2024 সালের মে মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন কৌঁসুলি নেতানিয়াহু, সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এই আবেদন করা হয়েছিল হামাসের 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলা এবং এরপর গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর পাল্টা অভিযানের বিষয়ে তদন্তের পর। 7 অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রায় 1200 মানুষ নিহত হন এবং আরও 250 জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গাজার সশস্ত্র গোষ্ঠী পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে 2024 সালের শেষ দিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকরা নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত মনে করেছে এমন বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে যে এই দুই ইসরায়েলি কর্মকর্তা বেসামরিক জনগণকে খাদ্য, ওষুধ এবং অন্যান্য মানবিক সহায়তা থেকে বঞ্চিত করেছেন। গাজার সশস্ত্র গোষ্ঠীর সাবেক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল, তবে তিনি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল এই গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা জানিয়েছে। 2024 সালে নেতানিয়াহুর কার্যালয় বলেছিল, আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে আনা এসব অযৌক্তিক ও মিথ্যা পদক্ষেপ এবং অভিযোগকে আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। এই আদালত একটি পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক রাজনৈতিক প্রতিষ্ঠান। ইসরায়েলি সরকার দীর্ঘদিন ধরে গাজায় তাদের সামরিক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান ব্যাখ্যা করে আসছে। তাদের দাবি, আকাশ ও স্থলে ব্যাপক অভিযান চালানোর সময় তারা বেসামরিক মানুষদের রক্ষার চেষ্টা করেছে এবং সেই গাজার সশস্ত্র গোষ্ঠী ঘনবসতিপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। গত বছরের শরতে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, তবে এরপরও কিছু সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির সময়ও 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা ও ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার নিউ ইয়র্ক সিটি ছেড়ে ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করেছেন, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং ফার্স্ট লেডি রামা দোয়াজির অবস্থান ও বক্তব্যে ইহুদি বিদ্বেষ অর্থাৎ অ্যান্টি-সেমিটিজম উৎসাহিত হচ্ছে, আর সেটি শহর ছড়ার প্রধান কারণ। এই অভিযোগ মামদানি প্রশাসন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে চার্লস কুশনার বলেন, তিনি আজীবন নিউ ইয়র্কবাসী হলেও বর্তমান পরিস্থিতিতে শহরে বসবাস চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে। তিনি জানান, নিউ ইয়র্কে তার একটি অ্যাপার্টমেন্ট থাকবে এবং সেখানকার প্রযোজ্য করও পরিশোধ করবেন, তবে তার প্রধান আবাসস্থল হবে ফ্লোরিডা। চার্লস কুশনারের অভিযোগ, মেয়র মামদানি ইসরায়েল সংক্রান্ত বিভিন্ন ইভেন্টে অংশ না নেয়া এবং ইসরায়েল বিরোধী অবস্থানের মাধ্যমে ভুল বার্তা দিচ্ছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, শহরের ধনী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য নিউ ইয়র্কের বিনিয়োগ পরিবেশের জন্য ক্ষতিকর। তবে এসব মন্তব্য তার ব্যক্তিগত মূল্যায়ন, যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। অন্যদিকে মেয়র জোহরান মামদানি বরাবরই বলে আসছেন যে তিনি ইসরায়েল সরকারের নীতির সমালোচক হলেও নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা তার প্রশাসনের বিষয় এবং দায়িত্ব। তিনি ইসরায়েল ডে প্যারেডে অংশ নেননি, তবে শহর প্রশাসন ওই অনুষ্ঠানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন। একই সঙ্গে অ্যান্টিসেমিটিজম মোকাবিলায় সিটি প্রশাসনের উদ্যোগ এবং ঘৃণাজনিত অপরাধ প্রতিরোধে অর্থায়ন বাড়ানোর কথাও তুলে ধরেছেন তিনি। মামদানির ইসরায়েল ডে প্যারেডে অনুপস্থিতি নিউ ইয়র্কে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল। সমালোচকদের একাংশ এটিকে ইহুদি সম্প্রদায়ের প্রতি নেতিবাচক বার্তা হিসেবে দেখলেও মামদানি বলেছেন, কোনো অনুষ্ঠানে তার উপস্থিতি নয়,
বরং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। চার্লস কুশনার বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি কর ফাঁকি ও সাক্ষীর উপর প্রভাব বিস্তারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে ২০২০ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেন। এরপরই তিনি কূটনৈতিক দায়িত্বে নিয়োগ পান। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।